আসসালামু আলাইকুম। শেখ আব্দুল্লাহ মুন্না স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগত। নতুন বছরে নতুন পাঠ্যসূচির আলোকে তোমাদের নতুন করে বিজ্ঞান পড়ানোর জন্য আমি তোমাদের বিজ্ঞান শিক্ষক মৌটুসিহক রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা পড়ব বিজ্ঞানের নবম অধ্যায়। নবম অধ্যায়ে কি আছে? নবম অধ্যায়ের মূল বিষয় হচ্ছে আমাদের জীবনে প্রযুক্তি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি, সেগুলো কিভাবে আসলো, এগুলো সম্পর্কে, এছাড়া প্রযুক্তি কি সেটা সম্পর্কে আমরা আজকে জানব। আজকে আমরা পড়ব পাঠ 1। পাঠ 1-এ আছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত ধারণা। চলো আমরা আজকে পড়া শুরু করি। প্রথমে আসা যাক যে বিজ্ঞান কি। বিজ্ঞান কি সেটা আমরা আমাদের যদি জানতে হয় তাহলে আমরা আমাদের চারপাশে তাকালেই দেখতে পাই বিভিন্ন রকম প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে। এই সকল প্রাকৃতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য বিভিন্ন রকম তথ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তথ্য পাওয়া যায়, সে তথ্যের মাধ্যমে সেগুলোকে ব্যাখ্যা করার প্রক্রিয়াটাই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। প্রকৃতি সম্পর্কিত জ্ঞান সেটা কিভাবে আমরা অর্জন করি? বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন ঘটনাগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে তথ্য পাওয়া যায়, সে তথ্যের সাহায্যে এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করাটাই হচ্ছে বিজ্ঞান। আর এই বিজ্ঞান এর সুফল আমরা সবাই কি করছি? ভোগ করছি। কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। আজকে আমরা প্রযুক্তি সম্পর্কেও জানবো। প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে জীবনের বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞানের প্রয়োগ। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সমস্যা পড়ছি বিভিন্ন কাজে, অর্থাৎ আমাদের জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন কাজ করার সময় যে সকল সমস্যা অনুভব করছি, এই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করার প্রক্রিয়াটাই হচ্ছে প্রযুক্তি। কিভাবে সমাধান করছি? বিজ্ঞানের সাহায্যে। অর্থাৎ বিজ্ঞানসম্মত যে সমাধান সেটাই হচ্ছে প্রযুক্তি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো আগে কি করা হতো? আগে যখন অনেক আগে ধান থেকে চাল উৎপাদন করার সময় কি করা হতো? ধানগুলোকে প্রথমে রোদে শুকিয়ে নেওয়া হতো, তারপর সেগুলোকে ঢেকিতে এনে তারপর সেখান থেকে চাল আলাদা করা হতো। কিন্তু এখন সেক্ষেত্রে তখনকার প্রযুক্তি ছিল সেই ঢেকি, কিন্তু এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে নতুন যন্ত্র আবিষ্কৃত হয়েছে, ফলে এখন আর আগের মতো এত কষ্ট করে ধান থেকে চাল আলাদা করতে হয় না। এখন খুব সহজেই মেশিনের মাধ্যমে, অর্থাৎ উন্নত প্রযুক্তির মাধ্যমে খুব সুন্দরভাবে ধান থেকে আমরা চাল পেয়ে যাই, এবং চালটা আমাদের ঘরে আসাটাও অনেক সহজ হয়েছে শুধুমাত্র প্রযুক্তির কল্যাণে। আর এই প্রযুক্তিটা আসছে থেকে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে। তো বিজ্ঞান কি তাহলে আমরা জানতে পারলাম? বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক জ্ঞান, সেই সমস্ত জ্ঞান যা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা অর্জন করছি। আর প্রযুক্তি হলো সেই বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলোকে সমাধান করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ সমাধান করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি তৈরির মাধ্যমে আমরা প্রযুক্তির উদ্ভাবনের করে আমাদের জীবনযাত্রাকে আরো সহজ ও সুবিধাজনক করছি। বিজ্ঞানের এই সমস্ত তথ্যকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা কি করছে? বিভিন্ন রকম প্রযুক্তির উদ্ভাবনে সাহায্য করছেন। এই যে বিজ্ঞানের বিভিন্ন তথ্য উপাত্ত, এই তথ্য উপাত্তগুলো যখন কোনো বিজ্ঞানী অনুসন্ধান করছেন, সেক্ষেত্রে কয়েকটি ধাপ তাকে অবলম্বন করতে হচ্ছে। এগুলোকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। আজকে আমরা একজন বিজ্ঞানী কিভাবে যে কোনো বৈজ্ঞানিক ধারণা অনুসন্ধানের জন্য বা কোনো একটা বৈজ্ঞানিক ধারণা পাওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে থাকে সেটা জানব। বৈজ্ঞানিক পদ্ধতি বা ধাপসমূহ হচ্ছে 6টি। মোট 6টি ধাপ অবলম্বনের মাধ্যমে বিজ্ঞানীগণ তাদের বৈজ্ঞানিক ধারণাগুলো স্পষ্টভাবে পেয়ে থাকেন, বা বিজ্ঞানসম্মত যে তথ্যগুলো তারা আবিষ্কার করেছেন সেগুলো পেয়ে থাকেন। এই ধাপগুলো কি কি? ধাপগুলো হচ্ছে পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। তোমরা যারা যারা বিজ্ঞানী হতে ইচ্ছুক, তোমরা
তোমাদের এই বিভিন্ন রকম আবিষ্কারের কাজে মনোনিবেশ করবে বা আবিষ্কারের কাজে নিয়োজিত হবে, তখনও তোমাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। অথবা যারা ঘরে বসে নিজেরা বিভিন্ন বিজ্ঞানসম্মত কোনো কিছু উদ্ভাবন করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে কি করতে হবে, এই 6টা পদ্ধতি বা 6টা ধাপ তোমাকে অবলম্বন করতে হবে। চলো আমরা ধাপগুলো সম্পর্কে একটু জেনে নিই, কিভাবে আমরা ধাপগুলো অবলম্বন করব, অথবা একজন বিজ্ঞানী কিভাবে এই বৈজ্ঞানিক তথ্যগুলোকে এই ধাপগুলো অনুসরণ করে পেয়ে থাকে। প্রথম ধাপ হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে হচ্ছে আমাদের চারপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা যে সমস্ত প্রাকৃতিক ঘটনা হচ্ছে সেগুলোকে সুন্দরভাবে, সেগুলোকে খুব মনোযোগ দিয়ে অবলোকন করা বা খেয়াল করা, এটাকে বলা হয় পর্যবেক্ষণ। তুমি যখন তোমার চারপাশের পরিবেশের বিভিন্ন ঘটনাবলীকে খুব ভালোভাবে চিন্তা করে দেখবে বা দেখার পর চিন্তা করবে, তখন দেখবে তোমার মনে অনেকগুলো প্রশ্ন চলে আসবে। আচ্ছা, এর যে বিভিন্ন প্রশ্ন চলে আসছে সেটা আসার আগে তোমাকে আশেপাশের পরিবেশকে ভালোভাবে বিচক্ষণতার সাথে পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ তাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে, খেয়াল করতে হবে যে প্রতিটি ঘটনা কিভাবে ঘটছে, ঘটনার আগে কি ঘটছে, ঘটনার পরে কি ঘটছে, বা ঘটনাটা ঘটছে কিভাবে, এটাকে বলা হয় পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ করার ফলে তুমি বিভিন্ন রকম ঘটনা দেখতে পাবে। তারপর হচ্ছে প্রশ্নকরণ। যে কোনো একটা ঘটনাকে তুমি এক্ষেত্রে কি করবে, সিলেক্ট করবে বা নির্বাচন করবে। নির্বাচন করার পর সেই ঘটনাকে যখন তুমি ভাববে, চিন্তা করবে, তখন অনেকগুলো প্রশ্ন তোমার মনে চলে আসবে। ধরো এখন শীতকাল হওয়ার কারণে দেখবে যে যারা অনেকে চুল আঁচড়ানোর পর চিরুনিতে চুল লেগে থাকে, অথবা দেখা যায় যে চুল আঁচড়ানোর পর সেই চিরুনিটাকে কোনো হালকা পাতলা জিনিস যেমন কাগজ বা অন্য কোনো কিছুর কাছে আনলে দেখবে যে সেটার গায়ে কাগজের টুকরা বা পাতলা জিনিসগুলো আটকে থাকে। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ঘটনাটা কেন ঘটলো। এই যে তুমি ঘটনাটা খেয়াল করলে, এটাই হচ্ছে পর্যবেক্ষণ। এবং এই ঘটনাটা খেয়াল করার কারণে তোমার মনে যে প্রশ্নটা আসছে সেটাই হচ্ছে প্রশ্নকরণ। তো পর্যবেক্ষণের পর তোমার মনে অনেকগুলো, একটা ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন চলে আসবে, কিন্তু সেই সমস্ত প্রশ্ন থেকে যে প্রশ্নের উত্তর তুমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উদ্ভাবন করতে পারবে, তুমি সেই প্রশ্নটাই নির্বাচন করবে। এটাই হচ্ছে প্রশ্নকরণ। এখন সেই প্রশ্ন তখন তুমি নির্বাচন করার পর তোমার মনে এই প্রশ্নের অনেকগুলো উত্তর চলে আসবে, অর্থাৎ অনেকগুলো ধারণা হবে, তুমি আসলে সঠিক উত্তর কোনটা সেটা জানো না। ধরো এই যে চুল আটকে থাকছে চিরুনির গায়ে, এটা জানার জন্য তোমার মনে অনেকগুলো প্রশ্ন, তোমার কখনো মনে হতে পারে যে এটা কেন আটকালো, হয়তো বা চুলের কোনো কারণে চুল বা অন্য পাতলা জিনিসগুলো চিরুনির দিকে আকৃষ্ট হচ্ছে, এটা তো চুম্বক না, কেন হবে, অন্য কোনো কারণও থাকতে পারে। হয়তো বা তুমি কোথাও শুনতে পারো যে বৈদ্যুতিক আকর্ষণ বলতে একটা ঘটনা আছে, যখনই কোনো বস্তুর মধ্যে স্থির বিদ্যুৎ নামক, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটা স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়, ওই বস্তু দ্বয়ের ঘর্ষণ তলে এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়। এর ফলে তখন কি করে, সেখানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নিত হয়। আর এই যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ বা ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার কারণে এরা আশেপাশের ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত যে কোনো জিনিসকে আকর্ষণ করে। তো তোমার মাথায় হয়তো বা এটা নাও আসতে পারে, আবার অনেকে অন্য কারো কাছে শুনে আসতেও পারে। তো তুমি অনুমান করলা হয়তো বা এটা বিদ্যুতের কারণে বা একটা স্থির বিদ্যুৎ নামক এক ধরনের বিদ্যুৎ তৈরি হয়েছে, সে কারণে হতে পারে। তুমি এটা অনুমান করছো, তুমি শিওর না। এই যে অনুমান করা, এটাই হচ্ছে এই তৃতীয় ধাপ। এবং তুমি এই অনুমানটা করে একটা কাগজে লিখে রাখবে যে আমার প্রশ্ন ছিল এই, এবং আমি অনুমান করছি যে এই কারণে হচ্ছে। এরপরে ধাপটা হচ্ছে তোমার পরীক্ষণ। পরীক্ষণ মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। তবে এক্ষেত্রে এই পরীক্ষণটা করার আগে তোমাকে এর বিভিন্ন সরঞ্জামাদি জোগাড় করতে হবে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা যে উপকরণ বা তথ্য সংগ্রহ করার জন্য যে উপকরণগুলো আছে সেগুলো তোমাকে কি করতে হবে, আগে জোগাড় করতে হবে, তারপর তোমাকে পরীক্ষণ করতে হবে। তো পরীক্ষণ করার পর বা পরীক্ষা নিরীক্ষা করার পর তুমি
পাবে সেগুলোকে কি করতে হবে, সেগুলোকেও একটা খাতায় লিখে রাখতে হবে। তারপর তুমি পরবর্তী ধাপে যাবে, এটাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। তুমি যে তথ্যগুলো পেয়েছো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তুমি যে তথ্যগুলো পেয়েছো সেই তথ্যগুলোকে তোমাকে ভালোভাবে দেখে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমি এই যে তথ্যগুলো পেলাম এই পরীক্ষা নিরীক্ষা করে, আমার প্রশ্ন ছিল এইটা, আমি অনুমান করেছিলাম সেটা, কিন্তু আমার তথ্যের ফলাফল আসে এগুলো। দেখা গেল তো তুমি যখন পরীক্ষণ করছো তখন 3-4টা তথ্য চলে আসছে, তো সেখান থেকে কোন তথ্যটা তোমার সঠিক মনে হয়েছে এবং কোন তথ্যটা তোমার যেই তথ্যটা আসছে টোটাল সামারি যেটা অর্থাৎ মূল অংশ যেটা তুমি পরীক্ষালব্ধ যে ফলাফলটা পেলে, ফলাফলটা কি সেটাকে তোমাকে বের করতে হবে। এটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তারপর সেই ফলাফলটা তোমার অনুমানের সাথে মিলছে কিনা, অর্থাৎ তোমার অনুমান সঠিক কিনা, সেটাই হতো তোমার মূল ফলাফল। অর্থাৎ তোমার প্রশ্ন ছিল একটা, তোমার প্রশ্ন ছিল ক, তোমার অনুমান করেছিলে তুমি খ, এখন তোমার পরীক্ষালব্ধ ফলাফলটা কি খ হয়েছে নাকি হয়নি, অর্থাৎ তোমার অনুমানটা কি সঠিক হয়েছে কি হয়নি, সেই সিদ্ধান্তে আসাটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ধাপের শেষ অংশ বা মূল অংশ। তারপর তুমি পরীক্ষা নিরীক্ষা করার পর যে তথ্য পেলে সেখান থেকে যে উত্তরটা ফাইনাল বা ফলাফলটাকে তুমি একদম শেষ চূড়ান্ত ফলাফল হিসেবে গ্রহণ করলে, বা তুমি যে ফলাফলটা পেলে, যে ফলাফলটা আবিষ্কার করলে, সেটা অন্যের সাথে বিনিময় করা হচ্ছে এই বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ, অর্থাৎ বিনিময়। তুমি জানলে, তুমি এটা পেলে, তারপর সেটা কি তুমি নিজের কাছে রাখবে? অবশ্যই না। সেটা তুমি এত কষ্ট করে এত সুন্দর একটা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে একটা বৈজ্ঞানিক করেছিলে, পরীক্ষা করেছিলে, তো তুমি তো সে তথ্যটা নিশ্চয়ই নিজের কাছে লুকিয়ে রাখবে না, সেটা কি করতে হবে? অন্যকে জানাতে হবে, অন্যের সাথে বিনিময় করতে হবে। এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির সবচেয়ে শেষ ধাপ, বিনিময়। তুমি যখন অন্য কারোর সাথে বিনিময় করবে তখনই তুমি বুঝতে পারবে যে তোমার বৈজ্ঞানিক পদ্ধতিটি কি সঠিক হয়েছে নাকি কোনো ভুল ছিল, নাকি এটাকে অন্য কোনো উপায়ে করলে সেটা আরো বেশি ভালো হতো। এই যে একটা মূল্যায়ন তখনই চলে আসবে, এই জন্য কি করতে হবে? বিনিময় করতে হবে, এবং তুমি নতুন কিছু যদি আবিষ্কার করতে পারো সেটা অন্যকেও জানাতে হবে। আচ্ছা, এগুলো হলো বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। অর্থাৎ আমরা তাহলে কি দেখলাম? বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক জ্ঞান, যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে তথ্য পাওয়া যায় সে তথ্যের সাহায্যে সেগুলোকে ব্যাখ্যা করা হয়। বিজ্ঞানকে কি করা হয়? এই বৈজ্ঞানিক তথ্যগুলো পাওয়ার জন্য 6টা ধাপ অবলম্বন করতে হয়। এই 6টা ধাপকে বলা হয় বৈজ্ঞানিক ধাপ। আর এই ধাপগুলো কি কি? পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। অর্থাৎ কোনো ঘটনা প্রথমে পর্যবেক্ষণ করতে হবে, তারপর যে পর্যবেক্ষণকৃত ঘটনার সম্পর্কিত অনেক প্রশ্নের মধ্য থেকে এমন একটা প্রশ্ন নির্বাচন করতে হবে যেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তুমি উত্তরটা বের করতে পারবে। তারপর তোমার সে প্রশ্নগুলোর জন্য যে সেই একটা প্রশ্ন থেকে অনেকগুলো উত্তর অনুমান করতে পারো, সেখান থেকে যে কোনো একটা উত্তরকে তুমি কি করবে? ঠিক মনে করে অনুমান হিসেবে লিখে রাখবে। তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষণ করতে হবে, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমাকে তোমার অনুমানটা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। তারপর তুমি যাচাই করার পর একটা সিদ্ধান্তে আসতে পারবে, সিদ্ধান্ত তোমাকে গ্রহণ করতে হবে এবং সর্বশেষ সেই সিদ্ধান্তটাকে সবার সাথে বিনিময় করতে হবে। এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো খুব সুন্দরভাবে তোমরা শিখে নিবে। এরপর আসা যাক প্রযুক্তির ব্যবহার। এই যে আমরা জানি কি প্রযুক্তিটা কি? প্রযুক্তি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বৈজ্ঞানিক প্রয়োগ, অর্থাৎ বিজ্ঞানের প্রয়োগটাই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তির উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? আমরা আমাদের দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করি। তুমি শুধু একটা কথা চিন্তা করো, সকালে ঘুম থেকে ওঠার পর আমরা কি করি? সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ব্রাশ করি, হাত মুখ ধুই, এই সমস্ত কাজেও কিন্তু প্রযুক্তি আমাদের সাহায্য করছে। আমরা যে ব্রাশটা দিয়ে দাঁত মাজছি সেই ব্রাশটা কিভাবে এসেছে সেটাও একটা প্রযুক্তিরই ফল, এবং সে নিজেও একটা প্রযুক্তি, কারণ সে তোমার দাঁত পরিষ্কার করছে। তারপর
তুমি যখন স্কুলে আসবে তখন কিসে আসবে? যানবাহনে করে আসবে। কেউ যানবাহনে করে আসে, কেউ হেঁটে আসে। কিন্তু যারা যানবাহনে করে আসে সেটাও একটা প্রযুক্তি। কারণ কি, যদি যানবাহন না থাকতো তোমাকে হেঁটে স্কুলে আসতে হতো। অনেক অনেক দূরের পথ আগে মানুষ প্রযুক্তির অভাবে এভাবে হেঁটে হেঁটে অতিক্রম করত। কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের ফলে খুবই অল্প সময়ে এবং খুবই কম কষ্টে এই যানবাহন ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সেই যে কষ্টটা হতো সেই কষ্ট দূর করছি। এছাড়া আগে দূরবর্তী অঞ্চলে যাওয়াটা খুবই ব্যয়বহুল ছিল এবং কষ্টসাধ্য ছিল। এখন প্রযুক্তির উন্নয়নের কারণে কি হয়েছে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটাও এখন কোনো ব্যাপার না এবং সময় অনেক কম লাগে। আগে দেখা যেত যে এক দেশ থেকে আরেক দেশে যেতে প্রায় 1 মাস বা তার চেয়ে বেশিও সময় লেগে যেত। কিন্তু এখন দেখা যায় উড়োজাহাজ আবিষ্কারের কারণে খুব সহজে খুব কম সময়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে অনেক দূরের পথ অতিক্রম করা সম্ভব হচ্ছে। এসব কিসের কারণে? প্রযুক্তির কারণে। এবং প্রযুক্তি কি করছে, এভাবে আমাদের সময় এবং শক্তি দুটাই কি করছে, সেভ করছে, আমাদের সময় এবং শক্তি সঞ্চয় করছে। এতে আমাদের বিভিন্ন কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার। এবার আমরা পড়ব যে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য আমরা সংজ্ঞা থেকে একচুয়ালি দেখতে পাই যে বিজ্ঞান কি এবং প্রযুক্তি কি। এই দুটো থেকে এদের পার্থক্যটা খুব ভালোভাবে বোঝা যায়। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে একটা জ্ঞান। কোন জ্ঞান? প্রাকৃতিক জ্ঞান, যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা অর্জন করি। আর প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে আমরা যে প্রাকৃতিক জ্ঞানটা অর্জন করেছিলাম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ওই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকে সমাধান করার পদ্ধতি, সেটাই হচ্ছে প্রযুক্তি। তো এটাই হচ্ছে মূলভাবে হচ্ছে দুটা পার্থক্য দেখা যায়। কিন্তু এই বিজ্ঞান ও প্রযুক্তি আবার একে অপরের পরিপূরক, একটা ছাড়া একটা সম্ভব না। কিভাবে? এখন আমরা বলবো যে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল, অথবা বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত, ব্যাখ্যা দাও। এই ধরনের কিছু ব্যাখ্যা তোমাদের আসবে। তো এই ব্যাখ্যাগুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। তোমাদের শেখার সুবিধার জন্য আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। একটি অর্থে বিজ্ঞানের উদ্দেশ্য কি? বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মানুষের উন্নতি সাধন করা বা মানুষকে সাহায্য করা, প্রাকৃতিক ঘটনাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা, ব্যাখ্যা করা, যেন মানুষ বুঝতে পারে যে প্রাকৃতিক ঘটনাগুলো কিভাবে ঘটছে, কারণ তার জীবন ধারণের জন্য সেগুলো জানা খুবই দরকার। আর প্রযুক্তি কি? প্রযুক্তির উদ্দেশ্যও হচ্ছে মানুষের কল্যাণ করা, আমাদের জনজীবনকে আরো সহজ করা, বিভিন্ন সমস্যার সমাধান করা। অর্থাৎ দুজনের উদ্দেশ্যই কি? একই, কিন্তু প্রেক্ষাপট আলাদা। কারণ বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক জ্ঞান, যেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা অর্জন করছি, আর প্রযুক্তি হচ্ছে সেই জ্ঞানের প্রয়োগ। অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা বিভিন্ন যন্ত্র বা মেশিনের সাহায্যে বা বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যাটাকে সমাধান করছি। উদাহরণ হিসেবে তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা সুন্দরভাবে পড়ে নিবে, যখন পড়বে তখন বুঝবে। তারপর আমি তোমাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি। 18 শতকে শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লব হচ্ছে তখন মানুষ শিল্প কারখানা তৈরি হতে শুরু করে বিভিন্ন পণ্য বা দ্রব্য সামগ্রী উৎপাদনের দিকে খুবই উন্নতি করে। কিন্তু সেটা কিভাবে হয়? তখনই কি হয়, শিল্প বিপ্লব হওয়ার মূল কারণ হচ্ছে বাষ্প ইঞ্জিন। বাষ্পীয় ইঞ্জিনটা আবিষ্কার করেন তৎকালীন বিজ্ঞানীরা। এটা বিজ্ঞানের একটা আবিষ্কার, সেটা হচ্ছে বাষ্প ইঞ্জিন। এই বাষ্পের সাহায্যে একটা ইঞ্জিন, যেটা খুবই অল্প খরচে তৎকালীন সময়ে কম খরচে চালানো সম্ভব হতো। যদিও এটা বিভিন্ন রকম পরিবেশের জন্য অত বেশি ক্ষতিকর না হলেও অনেক সময় দেখা যেত যে বাষ্প তৈরি করতে অনেক বেশি খরচ হয়ে যেত, কিন্তু তারপরে সেটা তখনকার মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করেছিল। ফলে এই বাষ্প ইঞ্জিন ব্যবহার করে রেলগাড়ি, কলকারখানা সহ বিভিন্ন শিল্প কারখানা তৈরি করা সম্ভব হয়েছিল। শিল্প কারখানাগুলো এই বাষ্প ইঞ্জিন ব্যবহার করে শিল্পক্ষেত্রে বিভিন্ন উন্নতি সাধন করেছিল। এবার খেয়াল করে দেখো যে এখানে বিজ্ঞান কোথায় আর প্রযুক্তি কোথায়।
বিজ্ঞান এবং প্রযুক্তি দুজনে মিলেই কিন্তু ব্যাপারটা ঘটিয়েছিল, অর্থাৎ আমাদের তৎকালীন জীবনটাকে আরো সহজ করেছিল। এই শিল্প বিপ্লবের পেছনে বিজ্ঞান হচ্ছে বাষ্প ইঞ্জিনের আবিষ্কার, আর প্রযুক্তি হচ্ছে এই বাষ্প ইঞ্জিনটাকে কাজে লাগিয়ে যে কলকারখানা, তারপর হচ্ছে তোমার রেলগাড়ি চালানো হয়েছিল, এগুলোই হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ এদের দুজনেরই উদ্দেশ্য এক, আমাদের জীবনটা সহজ করা, কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, দুজনের কাজই আলাদা। এছাড়াও আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরো বিজ্ঞানীরা যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন, বিভিন্ন তথ্য অনুসন্ধান করেন, সেই কাজ করার জন্য আজকাল তারা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ধরো কোনো একজন বিজ্ঞানী দূরের নক্ষত্র বা কোনো একজন জ্যোতির্বিজ্ঞানী দূরের জ্যোতিষীগুলো দেখতে চাচ্ছেন এবং তাদের সাথে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কি করতে হবে তাকে? সেক্ষেত্রে তাকে একটা দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে, না হলে তো সে খালি চোখে দূরের বস্তুগুলো দেখতে পাবে না। এই কারণে কি করছেন তিনি? একটা দূরবীক্ষণ যন্ত্র বা বাইনোকুলার মেশিনের সাহায্যে দূরের সেই গ্রহগুলোকে দেখছেন, অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন, তারপর সেগুলো থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। আবার একজন উদ্ভিদ বিজ্ঞানী বা প্রাণী বিজ্ঞানী যিনি হোক, দেখবে যে তাদের ক্ষেত্রে কি প্রয়োজন হচ্ছে? খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট একদম খালি চোখে দেখা যায় না এমন কিছু জীব আমাদের প্রকৃতিতে রয়েছে। এই সমস্ত জীবকে খালি চোখে যেহেতু দেখা যায় না, তাদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এই যে আণবিক জীব, যেহেতু এগুলো খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, এদের বলা হয় আণবিক জীব। এই সকল আণবিক জীবকে দেখার জন্য তাদের কি করতে হচ্ছে? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে। আর এই অণুবীক্ষণ যন্ত্রটা হচ্ছে একটা প্রযুক্তি। অর্থাৎ দেখো, বিজ্ঞানীরা কিন্তু প্রযুক্তি ছাড়া চলতে পারছেন না। তারা বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য আবিষ্কারের জন্য বা তথ্য বিশ্লেষণের জন্য বা তথ্য সংগ্রহের জন্য, তথ্য সংগ্রহের জন্য তারা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। প্রযুক্তি ছাড়া তারা তাদের অনুসন্ধান কাজ চালিয়ে যেতে পারছে না। এই জন্যই বলা হচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। বিজ্ঞানীরা প্রযুক্তি ছাড়া কাজ করতে পারছে না, আবার প্রযুক্তি কি হচ্ছে না? উন্নতি হচ্ছে না। প্রযুক্তি যত উন্নত হবে তার জন্য তার নতুন নতুন বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয়। আর বৈজ্ঞানিক জ্ঞানগুলো কারা বের করেন, কারা আবিষ্কার করেন? বিজ্ঞানীরা। বৈজ্ঞানিক জ্ঞান এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করেন বিজ্ঞানীরা কিসের সাহায্যে? প্রযুক্তির সাহায্যে। আবার এই বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তি কি করছে? দিনকে দিন তার উন্নতি সাধন করছে। অর্থাৎ কি দেখা যায়? যে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল, একটা ছাড়া একটা কল্পনা করা যাচ্ছে না। বিজ্ঞান যেমন প্রযুক্তি ছাড়া অসহায়, কোনো তথ্য সে নতুন ভাবে বের করতে পারছেন না, ঠিক একই রকম ভাবে বিজ্ঞান যদি কোনো তথ্য না বের করতে পারে, প্রযুক্তিও উন্নত হতে পারছে না। এটাই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক, অর্থাৎ একে অপরের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তো আশা করছি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনেছো এবং আশা করছি যা বুঝিয়েছি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আর বইয়ের পার্ট 1 রয়েছে, এটা খুব ভালোভাবে আগে রিডিং করে নেবে, তারপর প্রতিটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দরভাবে পড়বে। যেমন বিজ্ঞানের সংজ্ঞা, প্রযুক্তির সংজ্ঞা, বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো কিভাবে অবলম্বন করতে হবে বা কিভাবে ধাপগুলো অনুসরণ করতে হবে সেই বর্ণনা, আর হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি যে একে অপরের উপর নির্ভরশীল সেটা কিভাবে, সেটাও তোমাদের ভালোভাবে শিখতে হবে। শিখে নেবে সুন্দরভাবে আশা করছি। এগুলোই তোমাদের বাড়ির কাজ রইল। আশা করছি করোনা পরিস্থিতি ভালো হওয়ার পর যখন আমরা স্কুলে চলে আসব, তখন আমরা এই জিনিসগুলো আবার তোমাদের কাছ থেকে কি করব? জেনে নেব, অথবা যাদের সমস্যা থাকবে সেগুলো সমাধান করতে পারবো। ওকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।